জিমি উঠে দাঁড়িয়ে ইসমির কাছে যাওয়ার সময় তার মাথা চক্কর দিয়ে ওঠে। পরে যাওয়ার সময় ঈশান যখন তাকে ধরতে যাবে তখনই জিমি দূরে সরে যায়। ব্যাপারটা ঈশানের ইগোতে লাগে, যেখানে তাকে পাওয়ার জন্য কত মানুষ পাগল, আর এই মেয়ে তাকে ভাব দেখায়। তার জিমির উপর রাগ ওঠে, কিন্তু কিছু বলে না, দাঁতে দাঁত চেপে সহ্য করে। জিমি নিজেকে সামলে ইসমির কাছে যায়। ইসমি জিমিকে জড়িয়ে ধরে। মারিয়া হঠাৎ বলে ওঠে, তোমার ঘৃণা দিয়ে আমাদের কিছু যায় আসে না, জাস্ট অসহ্যকর। জিমি ইসমিকে বলে ওঠে, আমাদের জন্য এই ভার্সিটি না। এরকম পরিস্থিতিতে কোনো মানুষ পড়াশোনা কি করবে? তারা তো নিজেদের জীবন নিয়ে চিন্তায় থাকবে এদের জন্য। ঈশান কড়া করে বলে, আমাদের জন্য জীবন নিয়ে চিন্তায় থাকবে মানে? কি বোঝাতে চাও তুমি? আমরা মানুষ মেরে ফেলি? আসলেই এটা তোমাদের জন্য না, তোমরা এই ভার্সিটির যোগ্য না। জিমি, হ্যাঁ ঠিকই, আমরা এই ভার্সিটির যোগ্য না। আপনারা থাকেন আপনাদের ভার্সিটিতে, আমরা চলে যাব। ঈশান, যাও যাও, তোমাদের মতো বেয়াদবরা এখানে থাকার যোগ্যতা রাখে না। ইসমি, আপনি বুঝি রাখেন? বাপের টাকার ফুটানি করেন? ইসমির কথা শুনে ঈশান ইসমির দিকে এগোতে নিলে কিয়ান আটকায়। ঈশান কিয়ানের দিকে রেগে তাকায়। ঈশান প্রচুর রেগে গেছে। ঈশান, ছাড় আমাকে, আজকে এদের মজা দেখাবো। বহুত সাহস বেড়েছে এদের। মারিয়ার কথা যদি আগেই বিশ্বাস করে ব্যবস্থা নিতাম তাহলে আজকে এই দিন দেখতে হতো না। বাবা মার শাসন না পেয়ে উশৃঙ্খল হয়েছে। ঈশানের কথা শুনে জিমি এবার আর নিজেকে সামলাতে না পেরে গিয়ে ঈশানের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। অনেকক্ষণ ধরে সে তামাশা দেখছে। তাদের সব বানোয়াট কথা শুনেছে, কিন্তু তাদের তো কথা বলার সুযোগই দিচ্ছে না। এটা কি বাংলা সিনেমা পেয়েছে? যা ইচ্ছা তাই করবে। ঈশানকে থাপ্পড় খেতে দেখে এবার সবাই রেগে যায়। আশেপাশের সব মানুষরা জিমির উপর খেপে যায়, বিশেষ করে মেয়েরা। তারা তো পারে না এক্ষুনি জিমিকে মেরে ফেলতে। ইসমি যখন ঈশানকে থাপ্পড় মেরেছিল তখন বেশি মানুষ ছিল না, এখন যত মানুষ। আশেপাশে সবাই জিমি আর ইসমির দিকে ইট, মাটি, লাঠি দিয়ে ঢিল দিচ্ছে। ইট দিয়ে জিমির চোখের কোণে কেটে যায়, একটুর জন্য তার চোখে লাগে নাই। ঠোঁটের কোণা কেটে রক্ত পড়া যা একটু থেমেছিল, চোখের পাশে কেটে আবার রক্ত বেয়ে বেয়ে পড়ছে। ইসমি জিমিকে ঢাকার চেষ্টা করছে। সে জিমিকে নিয়ে ভয় পাচ্ছে প্রচুর। জিমির অবস্থা আগে এরকম ছিল না। সম্পূর্ণ কারণটার পেছনে মারিয়ারা দায়ী। শ্রাবণ ধমকে সবাইকে থামতে বলে। শ্রাবণের ধমকে সবাই থেমে যায়। এতক্ষণ সব কিছুই তারা দেখেছিল, কিন্তু ইচ্ছা করে কিছু বলে নাই। শ্রাবণের মনে হচ্ছে এখানে আসলেই কোনো প্যাচ আছে। তার কাছে মারিয়াদের ভাবসাব ঠিক লাগছে না। মনে মনে ঠিক করে এই বিষয় নিয়ে ঈশানদের সাথে কথা বলবে ঠান্ডা মাথায়। ঈশান ঠান্ডা মাথায় রেগে জিমিকে বলে, আমার সাথে নেক্সট টাইম লাগতে এসো না, এর চেয়ে খারাপ অবস্থা হবে। ওটাই তো পারেন, ক্ষমতা আছে, দেখাবেন। কার কি হলো সত্যি মিথ্যা যাচাই করার কি দরকার? নিজের মন যেটা বলবে সেটাই ঠিক। এই মেয়ে, আবার মুখে মুখে তর্ক করছো? এখনও শিক্ষা হয় নাই? তোমাদের যেন আর চোখের সামনে না দেখি। পুনরায় ঈশান বলে ওঠে। আর সবার সামনে কানে ধরে কালকে সকালে মারিয়াদের কাছে ক্ষমা চাইবে, যেন আর কেউ এরকম করার সাহস না পায়। ইসমি, ক্ষমা? তাও ওদের মতো মানুষের কাছে? আমি মরে গেলেও চাইব না। কিয়ান, দেখো, ভালোই ভালোই বলছি, ক্ষমা চেয়ে নাও, নয়তো পরে কিন্তু এর চেয়েও খারাপ হবে। এখন ক্ষমা চাইলে সব শেষ। ইসমি, ক্ষমা তো আমি মরে গেলেও চাইব না, যা করার করেন। কিয়ান, পরে কিন্তু আফসোস হবে। ইসমি, দেখা যাবে কে আফসোস করে। ঈশান, ক্ষমা তো তোমাদের চাইতেই হবে, তাও সকল স্টুডেন্টের সামনে। এই বলে হন হন করে চলে যায়। তার পিছু পিছু কিয়ান, রিহান, শ্রাবণ, সাব্বির, তামিম চলে যায়। যাওয়ার আগে সবাইকে ধমকে চলে যেতে বলে। কিছুক্ষণের মধ্যেই সবাই সেখান থেকে চলে যায়। জিমি আর ইসমি বর্তমানে কমন রুমে আছে। জিমি একটু সুস্থ আছে। এতক্ষণ তারা দুজন এখানে ছিল। একটু আগে ইসমি গিয়েছে তাদের দুজনের ব্যাগ আনতে। ইসমি বসে বসে ভাবছিল। তার ভাবনার মধ্যে কেউ রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। জিমি মনে করে ইসমি চলে এসেছে, তাই বলে, এত তাড়াতাড়ি এসে পড়লি আর দরজা লাগাচ্ছিস? বাকি কথা বলার আগে জিমি অচেনা একটা মেয়েকে দেখে অবাক হয়। মেয়েটার শরীর ঢেকে রাখা, মাস্ক পরা, মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস। জিমিকে এভাবে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে মেয়েটা বলে, অবাক হলে? অবাক হওয়ারই কথা, এখন আরও অবাক হবে। এই বলে তার পকেট থেকে ছোট একটা ছুরি বের করে জিমির ডান হাতে 3টা পোঁচ দেয়। রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে ফ্লোরে। আর বলে, এই হাত দিয়ে ঈশানকে থাপ্পড় মেরেছিলি না? আবার ওর সাথে হেসে হেসে কথা বলেছিলি, এখন দেখ। এদিকে এসব কিছু এত তাড়াতাড়ি হয়েছে যে জিমি বুঝতেই পারে নাই এরকম কিছু হবে। হাতে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। হাতের দিকে তাকাতেই তার কলিজা কেঁপে ওঠে। চোখ মুখ খিচে জোরে একটা চিৎকার দিয়ে ওঠে ব্যথায়। জিমির চিৎকারে মেয়েটা তাড়াতাড়ি করে পালিয়ে যায়। জিমি ব্যথায় কাতরাতে থাকে। আশেপাশে কেউ নেই। অনেক জোরে আঘাত করায় প্রচুর ব্লিডিং হচ্ছে। জিমি ব্যথা সহ্য করতে না পেরে সাথে প্রচুর ব্লিডিং হওয়ায় অজ্ঞান হয়ে যায়। 10 মিনিট পর ইসমি ফিরে এসে এই অবস্থা দেখে জিমি বলে চিৎকার করে ওঠে,
সে ভাবতেও পারে নাই কয়েক মিনিটের মধ্যে এরকম কিছু হবে। আসার সময় তার মিনহাজের সাথে দেখা হয়েছিল, এজন্যই দেরি হয়েছে, কিন্তু এসে এরকমটা দেখবে তা ভাবতেও পারে নাই। ইসমি জিমিকে ঠিকভাবে শুইয়ে দিয়ে ডাক্তার ডাকতে যায়। ডাক্তার এসে জিমিকে একটা ইঞ্জেকশন দিয়ে হাত ব্যান্ডেজ করে দেয় আর বলে ঠিকমতো যত্ন নিতে। বেশি ব্লিডিং হওয়ার কারণে অজ্ঞান হয়ে গেছে। 1 ঘন্টা পর জিমির জ্ঞান ফেরে। জিমির জ্ঞান ফিরলেই ইসমি তাকে ক্যান্টিন থেকে কিনে আনা খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। পুরো সময় জিমি কোনো কথা বলেনি, মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে এরকম একটা বেস্ট ফ্রেন্ড পাওয়ার জন্য, যে তার বিপদে নিজের কথা চিন্তা না করেই ঝাঁপিয়ে পড়ে। সে অনেক লাকি ইসমির মতো বেস্ট ফ্রেন্ড পেয়ে, যে সবসময় ছায়ার মতো তার পাশে থেকেছে, তাকে প্রোটেক্ট করেছে। এর মধ্যে ইসমি জিমিকে জিজ্ঞেস করেছে এই অবস্থা কিভাবে হয়েছে। জিমি সব কাহিনী খুলে বলতেই ইসমি রেগে ফেটে যায়। কত বড় অমানুষ হলে একটা অসুস্থ মানুষকে এভাবে আঘাত করতে পারে। শুধু একবার পেয়ে নিক, তারপর মজা দেখাবে। জিমি কিছুটা সুস্থ হলে ইসমি জিমিকে নিয়ে জিমির বাসায় যায়। সুমনা বেগম জিমির এই অবস্থা দেখে তাদের দরজায় দাঁড় করিয়ে রেখেই কান্না শুরু করে। ওনার কান্নার শব্দে সবাই দরজার সামনে এসে এই অবস্থা দেখে। ইসমি দেখে তার বাবা মাও এখানে আছে। জিমির বাবা জিমির মাকে ধমক দিয়ে বলে আগে তাদের বাসায় ঢুকতে দাও, ওইখানে কি এই অবস্থায় দাঁড় করিয়ে রাখবা। সুমনা বেগম সরে দাঁড়ালে ইসমি জিমিকে নিয়ে সোফায় বসায়। জিমির বাবা ঠান্ডা মাথায় শান্ত স্বরে জিজ্ঞেস করে এই অবস্থা হয়েছে কিভাবে? ওই দিন কিছু বলনি, কিন্তু আবার আজকে কি হয়েছে খুলে বলো। জিমি ইশারা দিয়ে ইসমিকে বলছে না বলার জন্য, কিন্তু ইসমি ভেবে দেখল এখন বলা উচিত, অতিরিক্ত হচ্ছে ব্যাপারটা। ইসমি আজকের সব কাহিনী খুলে বলে সবাইকে, শুধু তাদের নামগুলো গোপন রাখে। জিমি ইশারায় অনেকবার বলেছে না বলতে, কিন্তু ইসমি পণ করেছে এর শেষ সে দেখেই ছাড়বে, অতিরিক্ত করছে এখন। সব শুনে ইসমির বাবা জহিরুল ইসলাম বলেন তোমাদের আর ওই ভার্সিটিতে পড়তে হবে না, আমি ট্রান্সফারের ব্যবস্থা করছি আজকেই। ইশতিয়াক আহমেদ বলেন আমিও এটাই ভাবছিলাম, এখানে আর পড়ার দরকার নেই, আর ওদের আমরা দেখে নেব। কত বড় সাহস আমার মেয়েদের গায়ে হাত তোলে। বাবা তুমি ওদের কিছু বলো না। ইসমি হ্যাঁ আঙ্কেল, ওদের কিছু করার দরকার নেই, আমরা ওদের দেখে নেব। ইশতিয়াক আহমেদ কিন্তু। জিমি কোনো কিন্তু না বাবা। ইশতিয়াক আহমেদ ঠিক আছে, কিন্তু তোমাদের আর আমি ওই ভার্সিটিতে যেতে দেব না। এটা বলে ইসমির বাবাকে ডাক দিয়ে বলে ভাই আপনি আজকেই ওদের ট্রান্সফারের ব্যবস্থা করুন, আমি এদিকটা দেখছি। জহিরুল ইসলাম আমি এখনই করছি। জিমি এখনও চোখ দিয়ে ইসমিকে শাসাচ্ছে আর বলছে তোরে আমি বলছিলাম এসব না বলতে, এখন হলো তো। ইসমি তুইও তো এখান থেকে চলে যেতে চেয়েছিলি। জিমি তাই বলে ওদের আর কিছু করবি না, ওরা তো ভাববে আমরা পালিয়ে এসেছি। ইসমি বাহ বাহ, আমার ভীতু বান্ধবীটাও সাহসী হয়ে গেল, এরকম উন্নতি তো ভালো, এই উপলক্ষে ট্রিট দে আমারে। জিমি তোর কি এই অবস্থায় মজা করা লাগে? ইসমি মজা করার জন্য কোনো অবস্থার দরকার নেই। জিমি তুই কি সত্যি ওদের কিছু করবি না? ইসমি আরে চিল ইয়ার, আমি থাকতে তোর কোনো চিন্তা আছে? আমরা শুধু বসে বসে লাইভ টেলিকাস্ট দেখবো আর পপকর্ন খামো। জিমি কিন্তু কালকে না গেলে তো ভাববে আমরা ভয় পেয়ে পালিয়েছি। ইসমি এবার একটা ধমক দিয়ে বলে বলছি না চুপচাপ দেখতে থাক কি হয়, আমার উপর ভরসা রাখতে বলি নাই? কালকের কাহিনী কালকেই দেখতে পাবি কি করি, এখন চুপ থাক। সকালবেলা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মনের সুখে গান গাচ্ছে আর রেডি হচ্ছে ইসমি। আজ সে একটা সবুজ কালারের 3 পিস পরেছে, সামনে থেকে কতগুলো চুল পিছনে ক্লিপ দিয়ে আটকানো আর বাকি চুলগুলো ছেড়ে দেওয়া। এক চোখে কাজল পরা অবস্থায় জিমি মাথার চুল মুছতে মুছতে প্রবেশ করে রুমে। ইসমিকে এরকম মনের সুখে গান গাইতে গাইতে কাজল দিতে দেখে রাগে তার সারা শরীর জ্বলে ওঠে। তাকে টেনশনে ফেলে কি সুখে আছে মহারানী, কালকে থেকে কি তালগোল পাকাচ্ছে শুধু সে আর আল্লাহ জানে। কি ভাবছে আর হাসছে, জিজ্ঞেস করলে কিছু বলছে না, শুধু বলে তার ছোট মাথায় এত কিছু ঢুকবে না, অযথা মাথাটাকে ডিস্টার্ব করিস না চাপ দিয়ে, তাই শুধু দেখতে থাক কি হয় আর চিল মোডে থাক। তাছাড়া এখন বলে দিলে তো আর পরে মজা পাবি না। ইসমি জিমির বাসায় ছিল কালকে রাতে। ইসমির মা বাবা চলে গিয়েছিল। কালকে ইসমির বাবা তাদের দুজনের ট্রান্সফার করিয়েছে। শুনেছিল প্রিন্সিপাল নাকি তাদের বাবাদের পরিচিত ছিল, সেক্ষেত্রে সহজেই ট্রান্সফার করতে পেরেছে। যদিও তিনি প্রথমে রাজি হননি, পরে তাদের কথা শুনে রাজি হয়, কালকেই টিসি দিয়ে দেয়, যার কারণে কালকেই তাদের দুজনকে আবার প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছে। টিসি সহজে পাওয়ার কারণে ব্যাপারটা সহজে মিটে গেছে, তাও অনেক ঝামেলা ছিল। তাদের স্কোর ভালো থাকায় সহজে ভর্তি হতে পেরেছে, তাদের কিছু করতে হয় নাই, সব কিছু ইশতিয়াক আহমেদ আর জহিরুল ইসলাম করেছেন। আজকে তাদের দুজনকে লাগবে ভার্সিটিতে, তাই তারা যাচ্ছে, নয়তো জিমি আজকে জীবনেও যেত না। তার মাথাতে এখনও ঈশানের সেই কথাই ঘুরছে,
জিমি মাথার তোয়ালেটা বিছানার উপর রেখে কোমরে হাত দিয়ে ইসমির সামনে দাঁড়ায়। ইসমি এক পলক দেখে পুনরায় অন্য চোখে কাজল দিতে থাকে। জিমি আবার গিয়ে তার সামনে দাঁড়ায়। ইসমি ভ্রুকুচকে বলে, কি সমস্যা তোর? সামনে এসে দাঁড়িয়ে আছিস কেন সংসেজে? সমস্যা আমার না, সমস্যা তোর। আমার আবার কি সমস্যা? কই, আমি তো জানি না। দেখ বোন, কি দেখাবি? কি দেখামো মানে? আমি কি জানি? তুই তো বললি দেখাবি। তোরে একটা আছাড় মেরে হাড্ডি গোড়া করব। তুই কি আমাকে সম্পূর্ণ কথা বলতে দিছিলি? আচ্ছা বল, কি বলবি? তুই কি করতে চাচ্ছিস? তোরে কিন্তু আমার ঠিক লাগছে না। তোর মাথায় কি ঘুরছে বলতো? আরে চিল ইয়ার, আজকে যা হবে না তা তুই কোনোদিন ভুলবি না। তুই কি করতে চাইছিস? এরকম করলে কিন্তু আমি তোর সাথে যাব না বলে দিলাম। এত ভয় পাস কেন? চিন্তা করিস না, কিছু হবে না। সত্যি? জিমি আর ইসমি নাস্তা করে তাদের নতুন ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। সাথে কিছু কাগজপত্র নেয় যদি দরকার হয়। যদিও তাদের বাবা সব কিছু ঠিক করে দিয়ে গেছে, তবুও তারা নিয়ে এসেছে। মূলত জিমির মা জোর করে দিয়েছে, বাধ্য হয়ে তারা নিয়ে আসে। রিক্সা থেকে নেমে সামনে তাকাতেই চোখে পড়ে গেটে বড় বড় করে লেখা নর্থ সাউথ ইউনিভার্সিটি। বড় গেটের উপরে আধুনিক ডিজাইনের লেখা ভার্সিটির নামটা জলজল করছে। জিমি আর ইসমি চারপাশে দেখতে দেখতে সামনে যাচ্ছে। তারা অবাক হয়ে চারপাশ দেখছে। অনেক সুন্দর ভার্সিটিটা। তারা দুজন সোজা অফিস ভবনের দিকে গিয়ে প্রিন্সিপাল রুমে যায়। সেখানে গিয়ে তাদের স্বাক্ষর লাগে। তারা তাদের ক্লাস আর ভবন জেনে সালাম জানিয়ে বেরিয়ে আসে। জিমি ভেবেছিল তারা আজকে ক্লাস করবে, সে সেভাবেই প্রস্তুতি নিয়ে এসেছিল। কিন্তু ইসমি বলে তারা আজকে ক্লাস করবে না। ইসমির কথায় জিমি বলে, এখন কি তাহলে বাসায় চলে যাবি? না, আয় তাহলে ক্যাম্পাসটা একটু ঘুরে দেখি। আচ্ছা তাড়াতাড়ি করবি, আমাদের এক জায়গায় যেতে হবে। আবার কই যাবি? গেলেই দেখবি বান্দর। মারিয়া, কেয়া, রিয়া, শিহাব আর রিক ভোতা মুখ করে বসে আছে ক্লাসে। তারা ক্লাস করতে চায় না, কিন্তু এই স্যারের ক্লাস না করলে তাদের শেষ করে ফেলবে। যদিও তারা কাউকে ভয় পায় না, কিন্তু এই স্যার অনেক কড়া। তার ক্লাসে একজন যদি অনুপস্থিত থাকে তাহলে ওই দিনই সে বেঁচে থেকে নরক ঘুরে আসবে। তার কড়া রুলস, তার ক্লাসে কেউ অনুপস্থিত থাকতে পারবে না। সোজা হয়ে বসতে হবে, বাড়ির কাজ করতে হবে, আর সকল কিছুতে অংশগ্রহণ করতে হবে, নয়তো স্যার কোনো মার্ক দেন না। মারিয়াদেরও দিয়েছিল 0। মারিয়াদের স্যার পছন্দ করেন না, তাই তাদের অনেক কড়া নজরে রাখেন। কিছু থেকে কিছু হলেই অনেক বকা দেন। সেজন্য মারিয়ারা জুনিয়রদের দিয়ে বাড়ির কাজ করায়। স্যার সব কিছু চেক করে খুঁটিয়ে খুঁটিয়ে। স্যার এখন চোখের মধ্যে মোটা ফ্রেমের চশমা লাগিয়ে সবার অ্যাসাইনমেন্ট দেখছে। মারিয়াদের সামনে এসে তাদের 2 বেঞ্চের অ্যাসাইনমেন্ট জমা নিয়ে গভীর মনোযোগ দিয়ে দেখে মারিয়াদের দিকে রাগী চোখে তাকালো, যেন এখনই পারলে কবরের মধ্যে ঢুকিয়ে দেবে। স্যারের এরকম চাহনি দেখে ক্লাসের সবার ভয়ে আত্মা কেঁপে ওঠে। মারিয়ারা চোখাচোখি করছে। কি হলো ব্যাপারটা? স্যার খেপা কণ্ঠে বলে, তোমরা 5 জন বাইরে বেরিয়ে আসো এক্ষুনি। কিন্তু স্যার, মারিয়ার কথা থামিয়ে দিয়ে স্যার ফের ধমক দিয়ে বলে, তোমরা কি বের হবে নাকি অন্য ব্যবস্থা নেব? স্যারের এত জোরে ধমক শুনে ক্লাসরুমের বাইরে দিয়ে যাওয়া আরেকজন ম্যাডাম ভিতরে এসে বলে, কি হয়েছে স্যার, কোনো সমস্যা? ম্যাডামের কথা শুনে স্যার ফোঁসফোঁস করতে করতে খাতাগুলো এগিয়ে দেয়। ম্যাডাম ভ্রুকুচকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো এটা কেন দিয়েছে। কয়েক পৃষ্ঠা উল্টাতেই যা দেখল তাতে ম্যাডামের মাথা ঘোরানোর উপক্রম। ম্যাডাম হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না। এরকম একটা সিরিয়াস মোমেন্টে হেসে ফেললে ব্যাপারটা অন্যদিকে যাবে, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করে হাসি থামাতে না পেরে ওড়না কতটুকু মুখের ভেতর ঢুকিয়ে জোরে চেপে ধরে ক্লাসরুমের থেকে বের হয়ে যায়। পুরো ক্লাসরুম অবাক হয়ে তাকিয়ে আছে। কি হয়েছে তারা কিছু বুঝতে পারছে না। সবাই নিজেদের মধ্যে কথা বলছে এদের নিয়ে। স্যার এতে প্রচুর পরিমাণে রেগে যায়। মারিয়াদের সবার সামনে নিয়ে গিয়ে একজনকে আরেকজনের কান ধরতে বলে এক পায়ে দাঁড়িয়ে। মারিয়া এক হাত দিয়ে শিহাবের কান ধরেছে, আরেক হাত দিয়ে রিয়ার কান ধরেছে। মারিয়ার কান এক পাশে রিয়া, আরেক পাশে শিহাব ধরে রেখেছে। এভাবে সবাই কান ধরে গোল হয়ে দাঁড়ায় এক পায়ে। এতেই স্যার শান্ত হয় নাই। তাদের এই অবস্থায় কানে ধরে একবার উঠতে বলছে, আরেকবার বসতে বলছে। মারিয়ারা কিছু বললেই আরও বেশি করে ধমক দিচ্ছে। বেশি বাড়াবাড়ি করলে নাকি মাঠের মাঝে এভাবে রাখবে। হঠাৎ একটা ছেলে উঠে দাঁড়িয়ে কি হয়েছে জানতে চাইলে স্যার জোরে একটা ধমক দিয়ে তাদের সাথে তাকেও পাঠিয়ে দেয়। স্যার রিককে ডাক দিয়ে এনে খাতাগুলো দেয় হাতে। রিক খাতাগুলো নিয়ে উল্টিয়ে দেখলে তার মুখও ম্যাডামের মতো হয়। সে শুধু একটা খাতা দেখে, আরগুলো দেখার সাহস হয় না। একদিকে ভয় পাচ্ছে, আরেকদিকে হাসি থামাতে পারছে না। স্যার ধমক দিয়ে বলে, কি লিখেছ অ্যাসাইনমেন্টে তা সবাইকে পড়ে শোনাও। রিক হা হয়ে যায়। এটা যদি পড়ে শোনায় তাহলে অবস্থা কি হবে? এর মধ্যে স্যার আবার ধমক দিলে রিক মিনমিন করে পড়ে। স্যার বলে, তুমি কি চাচ্ছ তোমাকে মাঠের মধ্যে নিয়ে ওদের অবস্থায় রাখি? রিক প্রথমে রিয়ার খাতাটা খুলে এক নজর দেখে জোরে জোরে পড়ে, স্যার আপনি কি জানেন আপনার নাক দেখতে গুহার সুড়ঙ্গের মতো?
যদি একদিন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেন তাহলে আপনি নিজেই বলবেন এর চেয়ে সুন্দর সুড়ঙ্গ আর পৃথিবীতে নাই। চাইলে আপনি পিঁপড়া ঢুকিয়ে টেস্ট করতে পারেন, দেখবেন তাদের এত পছন্দ হয়েছে যে তারা আর বাইরে আসবে না, সোজা আপনার খাদ্যনালী দিয়ে যেতে যেতে পাছা দিয়ে বের হবে। ওগো মিয়ার বাপ, একটু হেসেও ধমক দিয়ে বলতে পারেন, যাহ দুষ্টু, এসব করতে হয় না। তা না করে ইন্দুরের মতো দাঁত বের করে গরুর মতো হাম্বা হাম্বা চিল্লানি মারেন। আপনি যে গরু এটার প্রমাণ দেওয়া লাগবে। শিয়ালের ডাকও এর চেয়ে সুন্দর। কিন্তু স্যার, আপনি যদি একদিন মেয়েদের ম্যাক্সি পরেন আর ঠোঁটে লিপস্টিক দেন তাহলে আপনাকে প্রিন্সেস ডায়না লাগবে। বিশ্বাস না হলে আমার ব্যাগে ম্যাক্সি আর লিপস্টিক আছে, পরে দেখতে পারেন। রিক কোনো মতে হাসি আটকাতে পেরেছে। এটা পড়া শেষ করতেই সে হাসতে হাসতে পড়ে গিয়ে টেবিলের নিচে ঢুকে যায়। পুরো ক্লাস হাসছে। হাসতে হাসতে একজন বেঞ্চ ভেঙে নিচে পড়ে গেছে। এটা দেখে সবাই আরও বেশি হাসছে। স্যারের চাহনি দেখে তাদের আরও বেশি হাসি পাচ্ছে। এদিকে রিয়া তো টেনশনে তার হাত মনে করে কেয়ার হাত কামড়াতে থাকে। কেয়া চিৎকার দিয়ে উঠলে শিহাব কেয়ার মুখ চেপে ধরে রাখে। এদিকে কেয়া শুধু লাফাচ্ছে ব্যথায়, তার মুখ চেপে রাখা আর হাত রিয়ার মুখে। কেয়া এরকম লাফাচ্ছে দেখে মারিয়া কেয়ার দুপা পাড়া দিয়ে ধরে রাখে। কেয়া লাফ দিতে চাচ্ছে কিন্তু উপরে উঠছে না। এদিকে স্যারের চাহনি যত রাগী হচ্ছে রিয়া ততই জোরে কামড় দিচ্ছে। তার তো ব্যথা লাগছে না। সবার দৃষ্টি সামনে ছিল, কেউ আর কেয়ার দিকে তাকায় না। স্যার রিককে ধমক দিলে রিক তাল হারিয়ে বসা থেকে এত জোরে লাফ দিয়ে উঠে যায় যে তার মাথার উপর টেবিল সহ দাঁড়িয়ে যায়। টেবিল সহ দাঁড়ানোর ফলে আবার দাঁড়ানোর সাথে সাথে টেবিল নিয়ে নিচে পড়ে টেবিলের নিচে চলে যায়। বেচারা এবার আর ওঠার অবস্থায় নাই। দুজন ছেলে এসে তার উপর থেকে টেবিল সরিয়ে তাকে ওঠায়। রিক ভেবেছিল এবার তাকে ছেড়ে দেবে, কিন্তু স্যার তাকে আবার পরেরগুলো পড়তে বলে। রিক এবার খাতা নিয়ে দেখে এটা শিহাবের খাতা। দেখেন স্যার, ভালো হয়ে যান। আপনি যে তলে তলে টেম্পু চালান সেটা আমি জানি। এসব কিন্তু ঠিক না স্যার। ঘরে বউ রেখে অন্য মেয়েরে দেখে লজ্জা পান? পাপ হবে পাপ। তবে আপনাকে দেখতে অনেকটা ওই যে বলে না, 2 হাতে তালি দিয়ে দে না 10টা টাকা দে না, ওই রকম লাগে। আমার মনটা অনেক ভালো, তাই যারে দেখে যা মনে হয় সব বলে দিই। মনের ভিতর কিছু লুকিয়ে রাখি না। আগে রাখতাম, কিন্তু এখন আর রাখি না। আপনার যে প্যান্টের চেইন খোলা তা কি কেউ বলছে আপনাকে? আমি অনেক ভালো মানুষ, তাই তো বলে দিলাম। এর পরেরটুকু আর পড়তে পারে না রিক। হাসতে হাসতে অবস্থা খারাপ তার, চোখ মুখে পানি এসে গেছে। শিহাব তো আহাম্মক হয়ে গেছে। তার খাতায় এসব লেখা আসবে কিভাবে? ততক্ষণে কেয়ার মুখ ছেড়ে দিয়েছে। স্যার এবার রেগে গিয়ে 2টা মেয়েকে বলে তাদের 5 জনের ব্যাগ চেক করতে। মেয়ে 2টা ব্যাগ চেক করতেই রিয়া ব্যাগ থেকে 2টা ম্যাক্সি, একটা কেচি, লিপস্টিক, ফাউন্ডেশন, আটা আর ছেলেদের নকল চুল পায়। শিহাবের ব্যাগ থেকে 2টা পেটিকোট, 2টা ব্লাউজ আর 1 জোড়া স্যান্ডেল আর আরেক জোড়া হাই হিল আর একটা ছুরি। মারিয়ার ব্যাগ থেকে 1 প্যাকেট কালি, মাছ ধরার লম্বা জাল, দড়ি, পাটের বস্তা, মেকআপ, একটা পলিথিনের মধ্যে সিমেন্ট। কেয়ার ব্যাগ থেকে একটা কেয়া সাবান, 3 মাসের বাচ্চার জুতা, ফিডার, সেরোল্যাক্সের প্যাকেট, সুজি আর একটা ডাইপার। রিকের ব্যাগ থেকে একটা গরুর চোয়াল সহ দাঁত, 3টা বিলাই হাফ প্যান্ট, লুঙ্গি, একটা বোরকা আর ওড়না, গ্লাস ছাড়া সানগ্লাস, চুড়ি, কানের দুল, কালো লিপস্টিক আর একটা বেবি ফ্রক। নিজেদের ব্যাগ থেকে এগুলো বের হতে দেখে মারিয়া, কেয়া, রিয়া, শিহাব আর রিক প্রেগনেন্ট ছাগলের মতো দাঁড়িয়ে আছে। একটু পরপর চোখের পলক টিপটিপ করে ফেলছে আর শ্বাস নিচ্ছে। পুরো ক্লাসের অবস্থা মাছের বাজারের থেকেও খারাপ। এক একজনের হাসতে হাসতে পেট ব্যথা শুরু হয়ে গেছে। একটা মেয়ে হাসতে হাসতে গলা দিয়ে রক্ত বের করে ফেলেছে। যে 2জন মেয়ে ব্যাগ চেক করছে বর্তমানে তারা নিচে শুয়ে শুয়ে হামাগুড়ি দিয়ে হাসছে। এরকম ঘটনা তারা জীবনেও দেখে নাই। স্যার নিজেও হেসে দিয়েছে। স্যার এবার ধমক দিয়ে সবাইকে চুপ করতে বলে। স্যারের ধমক শুনে 2 সেকেন্ডের জন্য চুপ হয়ে আবার হাসাহাসি শুরু হয়। স্যার কয়েকজনকে বলে এগুলো পরিয়ে দিতে। এটা শুনে কিয়া বলে, স্যার এগুলো কি আপনি পরবেন? তোমাদের জিনিস, তোমরা এত কষ্ট করে এনেছো, তোমাদেরই পরা উচিত। না 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 স্যার, না স্যার, না স্যার।